হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স। আজকের ভিডিওতে আলোচনা করব একটি সপুষ্পক উদ্ভিদের প্রজনন অঙ্গ এবং তাদের পরাগযোগ সম্বন্ধে। চিত্রসহ প্রতিটি জিনিস আমি খুব সুন্দরভাবে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানব যে ফুল কি। ফুল হলো সপুষ্পক উদ্ভিদের একটি বিশেষ অঙ্গ যা বংশবিস্তারে সাহায্য করে এবং ফল ও বীজ উৎপাদন করে। অর্থাৎ ফুল থেকে ফল হয় এবং ফলের মধ্যে বীজ থাকে এবং সেই বীজ থেকে আবার নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। অর্থাৎ ফুল হলো উদ্ভিদের প্রজনন অঙ্গ। চলো এখন আমরা ফুলের যে বিভিন্ন অংশগুলি রয়েছে সেগুলো আমরা জেনে নেব। একটি ফুলকে যদি আমরা পর্যবেক্ষণ করি, প্রথমেই কি দেখব? একটি ফুল তুললে প্রথমেই যে অংশটুকু একটু রয়ে যায়, যেখানটা আমরা ফুলটা তুলি, যে গোড়াটা, সেই গোড়াটাকে আমরা বলবো পুষ্পবৃন্ত। এবং এই পুষ্পবৃন্তের পরেই দেখবে একটা ফাঁপা টাইপের ফোলা অংশ থাকে, যাকে বলা হয় পুষ্পাক্ষ। এবং এই পুষ্পাক্ষের সাথেই কিছু কচি পাতার মতো অংশ থাকে, যাদেরকে বলা হয় বৃত্তাংশ। এই কচি পাতাগুলিকে বলা হয় বৃত্তাংশ এবং এই প্রতিটি বৃত্তাংশ একসাথে বলা হয় বৃতি। অর্থাৎ বৃতির প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ। অর্থাৎ ধরো এরকম টাইপের কচি পাতার মতো তো আমরা দেখতে পাই, 5টি অংশ থাকে। তো এই এক একটিকে বলা হয় বৃত্তাংশ এবং এই সম্পূর্ণ অংশটিকে বলা হয় বৃতি। এরপর রয়েছে দলমণ্ডল। অর্থাৎ ফুলের যে আমরা আকর্ষণীয় অংশটি দেখি উজ্জ্বল বর্ণের হয় এবং খুব আকর্ষণীয় হয়, এই এক একটিকে বলা হয় পাপড়ি বা দল। প্রতিটি পাপড়ি বা দল একসাথে বলা হয় দলমণ্ডল বা কোরোলা এবং বৃত্তাংশকে বলা হয় ক্যালিক্স বা বৃতি। এরপর আমরা জানবো পুংস্তবক বা অ্যান্ড্রোয়েশিয়াম বা পুংকেশর। এই পুংকেশরে দুটি অংশ, পরাগধানী এবং একটি হলো পরাগদণ্ড, এবং এই পরাগধানীর মধ্যে কিন্তু পরাগরেণু থাকে। এটি হলো স্ত্রীস্তবক বা গর্ভকেশর। এই গর্ভকেশরের এই অংশটি হলো গর্ভমুণ্ড, এটি হলো গর্ভদণ্ড এবং এই অংশটি হলো গর্ভাশয়। এই তিনটি অংশ নিয়ে হলো স্ত্রীস্তবক বা গর্ভকেশর বা গাইনোয়েশিয়াম, এবং এই পুংস্তবককে বলা হয় অ্যান্ড্রোয়েশিয়াম। পুংস্তবকটি যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে কি দেখব? পুংস্তবক বা পুংকেশর চক্রের এই অংশটি হলো পরাগধানী এবং এটি হলো পরাগদণ্ড। এই অংশটিকে যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে কি দেখব না, এর ভেতরে রয়েছে পরাগরেণু। এটি হলো পরাগথলি এবং এর ভেতরে রয়েছে পরাগরেণু। এটি হলো পরাগদণ্ড। এটি হলো স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র। এই অংশটি হলো গর্ভমুণ্ড, এটি হলো গর্ভদণ্ড এবং এটি হলো গর্ভাশয়। এরপর আমরা জানবো যে পরাগযোগ বা পরাগ মিলন বা পলিনেশন কি। পরাগযোগ হলো যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে পরাগযোগ বা পরাগ মিলন বলে বা পলিনেশন বলে। পরাগ মিলন কিন্তু দুই প্রকার, স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন এবং ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। স্বপরাগযোগ কি? কোনো গাছের ফুলের পরাগরেণু সেই ফুলে বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় স্বপরাগযোগ। প্রথমেই বলি, স্বপরাগযোগ কিন্তু উভলিঙ্গ ফুলের ক্ষেত্রেই দেখা যায়। স্বপরাগযোগের ক্ষেত্রে কি দেখা যায়? কোনো একটি ফুলের গাছে ফুলের যে পরাগরেণুটি রয়েছে সেটি সেই ফুলেরই যে গর্ভমুণ্ড রয়েছে সেইখানে স্থানান্তরিত হবে, অথবা সেই ফুলে যে পরাগরেণুটি রয়েছে সেটি
ওই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তাকে বলা হয় স্বপরাগযোগ। স্বপরাগযোগের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। এক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না, যেহেতু একই গাছের একই ফুলের মধ্যে পরাগযোগটা ঘটছে, তার জন্য কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না। এক্ষেত্রে অপত্য জীবটা সৃষ্টি হয়, তার সেই জীবে কিন্তু কোনো নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয় না। যেহেতু নতুন কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে না, একই বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে, তাই কিন্তু কোনো যে উন্নততর হওয়ার যে একটা ব্যাপার সেটা থাকছে না, একই বৈশিষ্ট্য সম্পন্ন সিম্পলি রয়ে যাচ্ছে। এবং এই স্বপরাগযোগ কিন্তু মটরশুঁটি, শিম, টমেটো এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। ইতর পরাগযোগ কি? কোনো গাছের ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে বলবো ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ কিন্তু বিভিন্ন বাহকের মাধ্যমে ঘটে থাকে, যেমন বায়ু পরাগী, জল পরাগী, পক্ষী পরাগী এবং পতঙ্গ পরাগী। বায়ু পরাগী বা অ্যানিমোফিলি, এক্ষেত্রে কি হয়, যে ফুলে বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে তাকে বলা হয় বায়ু পরাগী ফুল। এক্ষেত্রে কি হয়, একটি ফুলের যে পরাগরেণুটি রয়েছে, সেই পরাগরেণুটি কিন্তু এই বায়ুর মাধ্যমে যখন বাতাস দিবে, তার মাধ্যমে একই প্রজাতির অন্য একটি গাছের গর্ভমুণ্ডে কিন্তু স্থানান্তরিত হচ্ছে। অর্থাৎ যেগুলি বায়ু পরাগী ফুল সেগুলি কিন্তু খুবই নরম, হালকা হবে, যার ফলে কিন্তু পরাগরেণুগুলি বাতাস দিলে উড়ে অন্য গাছের গর্ভমুণ্ডে পতিত বা স্থানান্তরিত হবে। একে কিন্তু বলা হয় ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এবং এই বায়ু পরাগী কিছু ফুলের নাম হলো ধান, গম ইত্যাদি। জল পরাগী বা হাইড্রোফিলি, জলের মাধ্যমে ফুলের পরাগযোগকে জল পরাগী ফুল বলে। জল পরাগী ফুল কিন্তু অত্যন্ত হালকা এবং ছোট হয়, যার কারণে তারা জলের স্রোতে সহজে ভেসে যেতে পারে এবং ভেসে গিয়ে তাদের সেই পরাগরেণুটি অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগরেণুটি খুবই হালকা ও ছোট হয়, যার ফলে সহজেই অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় বা স্থানান্তরিত হয়। এইভাবেই তারা পরাগযোগের মাধ্যমে বংশবৃদ্ধি করে। জল পরাগী কিছু উদ্ভিদের উদাহরণ হলো পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি। এক্ষেত্রে কি হয়, মকরন্দ থাকে এরকম কিছু উদ্ভিদ, যেখানে কিন্তু এই পতঙ্গরা তাদের খাবার সংগ্রহ করতে আসে বা মধু সংগ্রহ করতে আসে, তখন তাদের গায়ে, পায়ে এই পরাগরেণু কিন্তু ছড়িয়ে পড়ে এবং তারা যখন সেই স্থান থেকে অন্য স্থানে গিয়ে অন্য গাছের ফুলের মধ্যে বসে, এই পরাগরেণু কিন্তু সেই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এইভাবে কিন্তু ইতর পরাগযোগ ঘটে। এবং এই পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ হলো সূর্যমুখী। সূর্যমুখী ফুল কিন্তু খুবই সুন্দর দেখতে, যার ফলে পতঙ্গকে খুব সহজেই আকৃষ্ট করে। এরপর রয়েছে পক্ষী পরাগী বা অর্নিথোফিলি, পাখির মাধ্যমে পরাগযোগকে বলা হয় পক্ষী পরাগী ফুল। এক্ষেত্রেও কিন্তু মকরন্দ থাকে এরকম কিছু ফুলের গাছ, যেখানে কিন্তু এই পাখিরা যায় এবং তারা মকরন্দ সংগ্রহ করতে খাবার জন্য সেখানে যাওয়ার সময় তাদের পায়ে এই পরাগরেণুগুলি ছড়িয়ে পড়ে, লেগে যায়। তারা যখন অন্য গাছের ফুলের মধ্যে বসে, তখন ওই পরাগরেণুগুলি তাদের থেকে গর্ভমুণ্ডে, সেই গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এইভাবেই ইতর পরাগযোগ ঘটে। এবং পক্ষী পরাগী কিছু ফুলের নাম হলো শিমুল, পলাশ ইত্যাদি। ইতর পরাগযোগের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। সেগুলি কি? ইতর পরাগযোগ যেহেতু বিভিন্ন বাহকের উপর নির্ভরশীল, তাই জন্য কিন্তু এর পরাগযোগ অনিশ্চিত। অর্থাৎ যেহেতু একটা বাহকের উপর নির্ভরশীল হচ্ছে, পতঙ্গ হোক, পক্ষী হোক বা জল বা বায়ু, এর ফলে কি হচ্ছে, যদি কোনো পতঙ্গ না আসে কোনো ফুলের মধ্যে, বা যদি এসেও থাকে, তার পায়ের মধ্য দিয়ে যে পরাগরেণুটা যে অন্য ফুলের যে গর্ভমুণ্ডে পতিত হবে এমন তো কোনো কথা নেই, সেগুলো তো নাও হতে পারে, যার ফলে কিন্তু পরাগযোগের একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। যার ফলে কি
হচ্ছে পরাগযোগ নাও হতে পারে এবং তার ফলে কি হয় শুধু শুধু রেণুগুলো অপচয় হয়।